This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলি করে পালানো থেকে শ্রীপুরে এনকাউন্টার। এই অপারেশনটা, এই গোটা অপারেশনটা কিভাবে ঘটলো, এক্সক্লুসিভ সেই তথ্য TV9 বাংলার হাতে। পুলিশ সূত্রে খবর পেয়েছি আমরা, পাঞ্জিপাড়ায় প্রিজন ভ্যানে পুলিশকে গুলি করে বিহারের দিকে পালায় সাজ্জাদ। প্রথমে প্ল্যান ছিল নেপালে পালিয়ে যাবে সে। বিহার পুলিশের তৎপরতায় সেই ছক ভেস্তে যায়, সে মত পরিবর্তন করতে বাধ্য হয়। এরপরই সাজ্জাদ প্ল্যান চেঞ্জ করে, ঠিক করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যাবে। সেই মতো সীমান্তবর্তী গ্রামে গা ঢাকা দেয় সাজ্জাদ। এরপর পাচার চক্রের কাছ থেকে সাজ্জাকের অবস্থান জানতে পারে পুলিশ। আজ ভোর রাতে ডিআইজি রায়গঞ্জ নীলকণ্ঠ সুধীর কুমারের নেতৃত্বে অভিযান শুরু হয়। শ্রীপুর গ্রাম ঘিরে ফেলে প্রায় 500 পুলিশ কর্মী। বাড়ি বাড়ি তল্লাশি শুরু হয়। পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে সাজ্জাদ। সেই এনকাউন্টার স্পট থেকে শুধুমাত্র বাংলা চ্যানেল TV9 বাংলা, আমার সহকর্মী প্রসেনজিৎ সেখানে। এনকাউন্টার যে স্পট, অন্য কেউ সেখানে পৌঁছতে পারেনি, শুধুমাত্র TV9 বাংলা। আমার সহকর্মী প্রসেনজিৎ সেখানে রয়েছে, সেখানকার ছবিটা একবার দেখে নেব আর কি কি দেখা যাচ্ছে। প্রসেনজিৎ, ওভার টু ইউ, আমি একটু বর্ণনা চাইবো। একদম দেখো শুভজিৎ, TV9 বাংলা দর্শকদেরকে দেখাবো এটা সেই এনকাউন্টার স্টল যেখানে আর কয়েক ঘন্টা আগে কার্যত তুমুল গুলির লড়াই হয়েছে। গুলিতে এইখানটাতেই কিন্তু মাটিতে লুটিয়ে পড়ে সাজ্জাদ। পুলিশের গুলিতে এফোর ওফর হয়ে যায় সাজ্জাকের দেহ। এই যে গোটা এলাকাটা দেখাচ্ছি, কর্ডন করে রাখা রয়েছে, এই জায়গাটাই এনকাউন্টার স্থল। বাংলাদেশ সীমান্ত, শ্রীপুর সীমান্ত, সেখান থেকে খুব কাছাকাছি গ্রামের একটি এলাকা। এবং এই যে আমার পাশ দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে, এটি কিন্তু একটি স্থানীয় নদী। এবং এই গোটা এলাকাটা যদি দীপায়ন একবার প্যান করে দেখায়, গোটা এলাকাটায় কিন্তু চাষের জমি, ভুট্টা চাষ হচ্ছে, বড় বড় গাছপালা রয়েছে এবং ফাঁকা এলাকা। গতকাল পুলিশের কাছে খবর আসে সাজ্জাদ এই এলাকায় আশ্রয় নিয়েছে, বাংলাদেশে পালিয়ে যাবে বলে। তারপরে কিন্তু পুলিশ ছক করতে শুরু করে। নিখুঁত পরিকল্পনা, এই যে গোটা এলাকাটা ঘিরে নেওয়া হয়। একবার যদি ওদিকটা দেখায়, ওই যে ব্রিজ, এই ব্রিজ থেকে শুরু করে ওই যে রাস্তা এবং গোটা এলাকাটা জুড়ে এই যে একটা বিস্তীর্ণ যদি একটা রেডিয়াস করা হয়, এই গোটা রেডিয়াসে কিন্তু পুলিশের অসংখ্য দল কার্যত জমায়েত হয়ে যায়। STF, CID, পুলিশের যত রকমের উইং আছে, বিভিন্ন থানাগুলো, পুলিশ কর্মীরা বিভিন্ন এলাকার দখল নেন। তারপর শুরু হয় সাজ্জাদকে চেস করার পালা। এবং এই নদীর আলপাত বেয়ে আজ খুব ভোর নাগাদ সাজ্জাদ যখন বুঝতে পারে পুলিশ তাকে ঘিরছে, তখন কিন্তু এই নদীর আলপাত বেয়ে সাজ্জাদ দৌড়ে পালাতে শুরু করেন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পুলিশ কর্তারা বলছেন সাজ্জাদকে সারেন্ডার করতে বলা হয়, কিন্তু সাজ্জাদ পর গুলি চালায়। অন্তত 3 থেকে 4 রাউন্ড গুলি চালায় সাজ্জাদ। তারপরেই পুলিশ তাকে পাল্টা গুলি করতে শুরু করে। প্রথমে গুলি করা হয় সাজ্জাদের পায়ে। এই যে কর্ডন করা এলাকাটা, এই জায়গাটায় সাজ্জাদ কার্যত লুটিয়ে পড়েন আজ সকাল 6:30 7টা নাগাদ। তারপর ফের পাল্টা সাজ্জাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র থেকে গুলি করতে শুরু করেন পুলিশ কর্মীদের লক্ষ্য করে। তারপর পুলিশ পাল্টা আবার ফায়ার করতে শুরু করে। গ্রামের বাসিন্দারা বলছেন সকাল নাগাদ অন্তত 10 থেকে 12টি গুলির শব্দ তারা পেয়েছেন। যে প্রত্যক্ষদর্শীরা আছেন কিছুটা দূরে, 200 মিটার দূরে বেশ কিছু ঘরবাড়ি। সকাল সকাল সবে গ্রাম জেগে উঠছে, গোটা এলাকা ঘন কুয়াশায় মোড়া। তখন আচমকা গুলির শব্দে গ্রামের বাসিন্দাদের ঘুম ভাঙে। তারা দেখেন এলাকায় তখন ভারী বুটের শব্দ। এলাকা দিয়ে পুলিশের একাধিক গাড়ি দৌড়চ্ছে। তারা কি হচ্ছে বুঝতে পারেননি, কিন্তু কিছুক্ষণ পর তারা জানতে পারেন এইখানে একজন গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েছেন। কে তিনি? তিনি সাজ্জাদ, যাকে পুলিশের গাড়ি থেকে ছিনতাই করে নিয়ে গিয়েছিলেন তারই সহকারী বাংলাদেশের নাগরিক আব্দুল ওরফে আবাল। সেই আবালের খোঁজ এখনও পুলিশ পায়নি। জাভেদ সাবিনরা ভবানী ভবনে প্রেস মিট করে জানিয়েছেন এই এলাকাটাতে সাজ্জাদকে ধরা হয়েছে এবং তাকে সারেন্ডার করতে বলা হয়েছে। সে সারেন্ডার না করে উল্টো পুলিশকে চেস করতে শুরু করে। তখন পুলিশ পাল্টা রিটালিয়েট করে এবং কার্যত এই গোটা এলাকা জুড়ে তখন তুমুল গুলির লড়াই। একের পর এক গুলি চলছে। গুলির শব্দে গোটা গ্রাম কার্যত চমকে চমকে উঠছে। গ্রামের বাসিন্দারা যখন বুঝতে পারেন ততক্ষণে এখানে সাজ্জাদ লুটিয়ে পড়েছে, তার পায়ে, পেটে, বুকে গুলি লেগেছে। তারপর তাকে তুলে নিয়ে এই যে এলাকাটা, নদীর অন্য প্রান্ত যেটা যে আলপথ, সেই আলপথ বেয়ে ওই ব্রিজের ওপর তোলা হয়। তারপর গাড়িতে করে প্রথমে লোধন, তারপর সেখান থেকে গোয়ালপুকুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ডাক্তাররা জানিয়ে দেন সাজ্জাক মৃত। শুভজিৎ, একদমই তুমি যেরকম ভাবে বর্ণনা করলে প্রসেনজিৎ, যেভাবে ছবিটা দেখালেন, আমি আরো একবার সেই ছবিটা দর্শকদের আরো একবার দেখাবো। একেবারে সিনেমার মতো, অনেক সময় আমরা বলি রিয়েল এক হয়ে যায়, এই ছবি একেবারেই তাই। শুধুমাত্র টিভি9 বাংলা, একমাত্র বাংলা নিউজ চ্যানেল টিভি9 বাংলা যারা এই স্পটে, যেই স্পট এনকাউন্টার স্পট, যেখানে আজকে চেস করে রীতিমতো সিনেমার মতো, একদম সিনেমাতে দেখতে পাওয়া যায় আজকে বর্ণনাটা বাস্তবে ঘটেছে, এবং সেই বাস্তবের গোটা বিষয়টা এইমাত্র আমার সহকর্মী প্রসেনজিৎ বর্ণনা দিচ্ছিলেন। শুধুমাত্র একমাত্র বাংলা চ্যানেল টিভি9 বাংলা সেখানে পৌঁছে গিয়েছে, সেই স্পটের ছবি, এনকাউন্টার স্পটের ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে টিভি9 বাংলা কিভাবে চেস করে ঠিক এই জায়গায় আজ সাজ্জাককে খতম করতে সমর্থ হয়। তার কারণ সে গুলি চালায়, পাল্টা গুলি চালাতেই হয় সাজ্জাককে। ঠিক এই জায়গায় যে ছবি আপনারা দেখছেন এনকাউন্টার স্পট, এখানেই আজ নিহত হয় সাজ্জাক। অন্যদিকে সাজ্জাকের ছবিও দেখছেন, নিহত সাজ্জাকের ছবিও দেখছেন, পাশাপাশি এনকাউন্টার স্পটে একমাত্র টিভি9 বাংলা এডিজি আইন শৃঙ্খলা কি বলেছেন, জাভেদ শামীম কি বলেছেন আপনাদের শোনাবো। খবর আসে, আমাদের চেষ্টা করবে যে বাংলাদেশ ক্রস করে যাওয়ার জন্য একটা পরিকল্পনার খবর আমাদের কাছে ছিল। আমরা চারিদিকটা ঘিরে রাখা হয়। রায়গঞ্জ রেঞ্জ শ্রী সুধীর নীলকণ্ঠম ওনারা দেখতে পারেন সাজাক, আমাদের আলম যে আছে, যে অ্যাকিউজ, যে এই দুই গুলি চালিয়ে যে ফেরার হয়েছিল, তাকে দেখা হয়। হি ওয়াজ চ্যালেঞ্জড, হি ওয়াজ আস্কড টু স্টপ, বলা হয়েছিল এ করার জন্য, কিন্তু সেটা না করে হি ওপেন ফায়ার অ্যান্ড ট্রাই টু ফ্লি। এবং সেই জন্যে তখন পুলিশ রিটালিয়েটরি ফায়ার করে এবং ওতে ও ক্রিটিক্যালি ইনজার্ড হয়েছে, এবং ইনজার্ড হওয়া অবস্থায় ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিন্তু হাসপাতালে কিছুক্ষণ পরে ডাক্তাররা ওকে মৃত ঘোষণা করেছেন। যখন ফায়ারিং হয় তো আর গুনে হয় না। এখন যেটা ডাক্তাররা প্রিলিমিনারি, যেটা আমাদের কাছে খবর বা প্রিলিমিনারি ডাক্তার যেটা বলেছেন, 3টে গুলি খবর আছে আমাদের কাছে। একটা পায়ে আছে, একটা আই থিঙ্ক নেকের কাছে আছে, একটা ব্যাক সাইডে আছে। না, আলমের সঙ্গে আরেকজনের আমাদের কাছে খবর আছে। এবারে কিন্তু যখন ঘটনাটা ঘটেছে তখনও একা ছিল। এবার ওরা দুজনে এসেছিল, হয়তো স্প্লিট করেছে, আলাদা আলাদা টিম দেখে দে মে হ্যাভ ট্রাইড। সেটা যত আমরা ফার্দার এনকোয়ারি হবে, ফার্দার প্রসেস হবে, সেখানে আমরা ডিটেলে হয়তো বলতে পারবো। প্রেস কনফারেন্স করলেন জাভেদ শামীম, এডিজি আইন শৃঙ্খলা, তিনি প্রেস কনফারেন্স করে গোটা বিষয়টা বর্ণনা করলেন। কিন্তু যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে একমাত্র বাংলা চ্যানেল টিভি9 বাংলা এবং আমার সহকর্মী প্রসেনজিৎ চৌধুরী এই মুহূর্তে রয়েছেন সেখানে। প্রসেনজিতের কাছ থেকে আমি আরও একবার সেই বর্ণনা চাইব। প্রসেনজিৎ, একেবারে গা ছমছমে বিষয় বললে হয়তো কম বলা হবে, কিন্তু শুধুমাত্র টিভি9 বাংলা সেখানে রয়েছে, তুমি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছো। আরও একবার একটু জায়গাটা দেখতে চাইবো, একটু বর্ণনা চাইবো। একদম, দেখো শুভজিৎ, আমি আরেকবার এই এলাকাটা দেখাবো এবং একই সঙ্গে দর্শকদের জানাবো কি করে সাফল্য এলো। পুলিশের কাছে প্রথমে খবর ছিল সাজ্জাক বিহার সীমান্ত পেরিয়ে নেপালের দিকে চলে যাবে। বিহার পুলিশের সঙ্গে যোগাযোগ করে বাংলার পুলিশ। বিহারের বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু হয়, আর তারপরেই বিপদ বুঝে পরিকল্পনা বদল করে সাজ্জাক এবং তার সঙ্গী আব্দুল ওরফে আবাল। তারা ঠিক করে বাংলাদেশের দিকে তারা রওনা হবে এবং পুলিশের কাছে খবর আসে এই এলাকায় কোথাও একটা রাতের অন্ধকারে এসে পৌঁছেছে সাজ্জাকরা। তারপর পাল্টা পরিকল্পনা করে পুলিশ এবং এই যে গোটা এলাকা কার্যত শুনশান এলাকা, চাষবাস হয়, এই জায়গাটায় অন্তত ঘরবাড়ি নেই, ঘরবাড়ি যা কিছু আছে কিছুটা দূরে। এই গোটা এলাকা কিন্তু গতকাল রাতের পর থেকে এই কার্যত পুলিশ ঘিরতে শুরু করে এবং এই যে আমি একবার দেখাবো নদীর যে আলপথ, এই আলপথ বেয়ে তখন সাজ্জাক আসছে। তখন ঘড়ির কাঁটায় সময় 6টা থেকে 6:30, কার্যত গোটা গ্রাম ঘুমাচ্ছে। পর গুলির শব্দ শুরু হয়, গুলির শব্দে গোটা গ্রাম জেগে ওঠে। তখন সাজ্জাক দৌড়তে ঠিক এই জায়গাটায় আসার পর পুলিশ তাকে বলে যে তোমাকে সারেন্ডার করতে হবে, নাহলে আমরা গুলি চালাবো। তখন মুখোমুখি পুলিশ কর্মীরা, একই সঙ্গে এই যে উল্টো দিকে যে ব্রিজ, দীপায়ন যদি একবার ব্রিজটা দেখায়, সেই ব্রিজের ওপর পুলিশের একাধিক গাড়ি দাঁড়িয়ে আছে, সেই পুলিশ কর্মীরা বন্দুক তাক করে আছেন সাজ্জাকের দিকে। সাজ্জাক তখন পকেটে থাকা আগ্নেয়াস্ত্র বার করে পুলিশকে লক্ষ্য করে অন্তত 3-4 রাউন্ড ফায়ার করে বলে দাবি করছেন পুলিশ কর্তারা। তারপর পুলিশ পাল্টা গুলি করে। সাজ্জাকের পায়ে গুলি লাগতেই ঠিক এইখানটায়, ঠিক এই জায়গাটা, আমার হাতের সোজাসুজি যে জায়গাটা, এই জায়গাটায় সাজ্জাক লুটিয়ে পড়েন এবং লুটিয়ে পড়তেই পুলিশ কর্মীরা দ্রুত দৌড়তে ক্ষিপ্রতার সঙ্গে আরও কিছুটা সামনে চলে আসেন। তখন সাজ্জাক পুলিশকে লক্ষ্য করে আবার গুলি করে। তারপর পুলিশ তার পেটে এবং বুকে গুলি করে, মাটিতে লুটিয়ে পড়েন সাজ্জাক।
গোটা ঘটনায় কার্যত চমকে ওঠে গোটা গ্রাম। গ্রামের প্রত্যক্ষদর্শী বাসিন্দারা যারা এলাকায় থাকেন তারা বলছেন ঘুম থেকে উঠে তারা সকালের প্রাতরাশ করবেন বা অন্যান্য কাজ করবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন, আচমকা গুলির শব্দ হয়। বেরিয়ে দেখেন গোটা এলাকা জুড়ে তখন পুলিশের বুটের শব্দ আর অসংখ্য পুলিশের গাড়ি দৌড়চ্ছে। কি হয়েছে তারা বুঝে উঠতে পারেননি বেশ খানিকক্ষণ। যখন তারা বুঝতে পারলেন তখন এই সাজ্জাকের দেহ নিয়ে যাওয়া হচ্ছে এই যে আলপথ, এই আলপথ বেয়ে প্রথমে ব্রিজের উপর, তারপর সেখানে থাকা পুলিশের গাড়িতে করে দ্রুত নিয়ে যাওয়া হয় লোধন ব্লক স্বাস্থ্যকেন্দ্রে এবং সেখান থেকে গোয়ালপুকুর হাসপাতাল। চিকিৎসকরা জানিয়ে দেন অন্তত 3টে গুলি আছে সাজ্জাকের দেহে, পায়ে, পেটে এবং বুকে। কার্যত একদমই গোটা বিষয়টা যেভাবে ঘটেছে একেবারে সেই বর্ণনা আমরা পেলাম আমার সহকর্মী প্রসেনজিতের কাছ থেকে এবং সেখানে এই ঘটনার আঁচ এখনো লেগে আছে। আমার সহকর্মী একমাত্র বাংলা চ্যানেল TV9 বাংলা সেখানে পৌঁছে গিয়েছে। প্রত্যক্ষদর্শী সিভিক ভলান্টিয়ার, তার সামনে ঘটনাটি ঘটেছে, আই উইটনেস যাকে বলে, তিনি কি বলছেন তার অভিজ্ঞতার কথা শোনাবো আপনাদের। আমরা খবর পেলাম যে সাজ্জাক আলম কাশীপুর থেকে এই ব্রিজের দিকে আসতেছে। তারপর শুনে যখন আমরা এদিকে ধাওয়া করি, তখন এখানে আমরা শুনলাম যে আমাদের অফিসের উপরে পুরো হামলা করে দিল। কত পুলিশ কর্মী ছিল তখন? তখন মোটামুটি 3 জন ছিল ওরা অফিসাররা, আর বাদবাকি সিভিকগুলো ছিল কিছু টোলাই, আর ওখানে পুলিশ ছিল আমাদের। তারপর কি হলো? তারপর শুনলাম শব্দ বন্দুকের, যখন শব্দ হলো তখন আমরা খবর পেলাম যে বডি পড়ে গেছে। এই জায়গাটাতে তখন কটা বাজে? তখন 7টা 40। মোট কটা গুলি চললো? শব্দ পেয়েছিলাম মোটামুটি 2-3টা। একদম আপনারা তো চোখের সামনে দেখেছেন বডি পড়ে আছে? না, চোখের সামনে না, আমি 1 কিলোমিটার দূরে। তারপর চলে আসলেন? না, আমি ওখানেই ছিলাম, ভয়ে আসিনি। আইজি নর্থ বেঙ্গল সুপ্রতিম সরকার তিনি কি বলেছেন আপনাদের শোনাবো। One Saज्जाक Alam, who is accused in the case of firing upon the police escort party under Panjipara outpost, was injured in exchange of firing with our police party. He was immediately rushed to the hospital where he succumbed to his injuries during the treatment. The incident happened near Shahapur area near Bangladesh border. The police had to resort to firing in self-defense, as when he was asked to surrender, he opened fire on the police party. আপনাদের শোনালাম আইজি নর্থ বেঙ্গল রাজেশ যাদব তিনি কি বলেছেন এবং গোটা বিষয়টা এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন সেই ছবিটা হচ্ছে সেই জায়গা যেখানে একমাত্র বাংলা চ্যানেল TV9 বাংলা পৌঁছে গিয়েছে। এখানেই আজ এনকাউন্টার হয়, এখানেই আজকে সাজ্জাক আলমকে খতম করা হয়। দেখছেন সেই ছবি, শুধুমাত্র TV9 বাংলা, একমাত্র বাংলা চ্যানেল TV9 বাংলা আজ পৌঁছে গিয়েছে এই এনকাউন্টার স্পটে। সেই ছবি আপনাদের আরো একবার দেখাচ্ছি। দু সালে 12ই ফেব্রুয়ারি গার্ডেন রিচ হরিমোহন ঘোষ কলেজে ডিউটি করতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছিল কলকাতা পুলিশ কর্মী তাপস চৌধুরীর। সাজ্জাকের এনকাউন্টারের খবরে খুশি হলেও আফসোস তাপসবাবুর স্ত্রীর গলায়। এত বছর পর আর কবে শাস্তি পাবে তাপস চৌধুরীর খুনিরা, এ প্রশ্ন আজ তুলেছেন তাপসবাবুর স্ত্রী। কেউ অপরাধী শাস্তি পায়নি। যে শেখ সোহান বলে একজন শুনেছি সে এখনও জেলে রয়েছে, আর যে মুন্না ইকবাল সে মারা গেছে। তার ছেলে পেলে যারা সমস্ত আছে তারা শুধু সিক রিপোর্ট জমা দিচ্ছে, দিয়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। কোনো বিচার হয়নি আজকে 12 বছর ধরে, কোনো কিছু জানতেও পারি না। প্রথম 2-1বার একটু জানিয়েছিল, এখন আর জানায়ও না, কোনো কিছু সই করতেও আসে না। কেসটা উঠেছে না কি পজিশনে আছে কিচ্ছু না। আমি যদি তখন ক্যালকাটা পুলিশের হাতে, প্রথমেই বলেছিল ক্যালকাটা পুলিশের লোক, ক্যালকাটা পুলিশেরাই বিচার করবে, তাহলে আমি যদি ক্যালকাটা পুলিশের হাতেই রাখতাম কেসটা তাহলে মনে হয় এতদিনে বিচার পেয়ে যেতাম। বিচার পাইনি, বিচার হবেও না, আর এইভাবেই বেঘরে সমস্ত পুলিশকর্মীরাই প্রাণ যাবে। এখনও মুখ্যমন্ত্রী এটা নিয়ে সজাগ হওয়ার দিন চলে এসেছে, সজাগ হওয়া উচিত ওনার।